বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। এখন শুনবেন সমরেশ মজুমদারের লেখা তনু অতনু সংবাদের ষষ্ঠ এবং অন্তিম পর্ব। ছাদটি বেশ বড়। ওপরে উঠে দেখলেন প্রতিমার মা ততক্ষণে সেখানে পৌঁছে গিয়েছেন। চিলেকোঠার ঘরের দরজা খুলে আলো জেলে একটা চেয়ার টেনে প্রৌঢ় বললেন, বসো। সে কোথায়? বৌদি। প্রতিমার মা ঘরে ঢুকলেন। তার মুখে ক্রোধ এবং বিরক্তি স্পষ্ট। ওর মা এসেছেন, এবার ও আসবে, তুমি আগে বসো। প্রৌঢ় বলতেই সত্যচরণ বসল। সঙ্গে সঙ্গে ওর হাত দুটো পিছনে নিয়ে এসে দড়ি দিয়ে বেঁধে ফেললেন প্রৌঢ়। এ কি করছেন? চুপ, একটাও কথা নয়। বলতে বলতে প্লাস্টার অনেকখানি খুলে সত্যচরণের মুখে মাথায় জড়িয়ে দিলেন এমনভাবে যাতে কোনো মতে সে একটিও শব্দ যেন না করতে পারে। তারপর বাকি দড়ি দিয়ে পা বাঁধলেন, শরীর জড়িয়ে দিলেন চেয়ারের সঙ্গে। সত্যচরণ তখন প্রবল চেষ্টা করছে দড়ি খোলার, কিন্তু চাপা গোঁগো শব্দ ছাড়া কিছুই বেরোচ্ছে না। তার কান ধরলেন প্রৌঢ়। মন দিয়ে শোনো, এখানে চুপচাপ বসে থাকো। বিয়েটা চুকে যাক, নিমন্ত্রিতরা বাড়ি ফিরে যাক, তারপর এসে তোমাকে নামিয়ে গেটের বাইরে ছেড়ে দেব। তোমার বাপের ভাগ্য ভালো, তাই গায়ে হাত তুললাম না। চলো বৌদি। ঘরের বাইরে এসে শেকল তুলে দিলেন প্রৌঢ়। প্রতিমার মা বললেন, বেশি বয়স নয়, দেখে মনে হলো বেশ নিরীহ। আগে কখনো দেখেছ? না। ওকে সামলানোর উপায় আর কিছু ছিল না। চলো নিচে চলো, বরযাত্রীরা এসে পড়ল বলে। ওরা নিচে নেমে এলেন। আসার সময় দেখলেন মহাদেব সেন তার ঘরে নেই, এবং তখনই সানাই বেজে উঠল, আলো জ্বলল। বিয়ের বাড়ি জমজমাট। মহাদেব সেন ঘড়ি দেখছিলেন। পুরোতমশাই এসে বললেন, কি ব্যাপার বলুন তো? 7:15 হয়ে গেল, লগ্নের তো দেরি নেই। ওরা এলে আশীর্বাদ হবে, তারপরে বিয়ে। এত দেরি করছে কেন? সেই সময় প্রৌঢ় এসে দাঁড়ালেন। দুজন অতিথিকে আপ্যায়ন করে এসে প্রৌঢ়কে বললেন মহাদেব সেন, ডুডুয়াতে ফোন করেছি, ফোন এনগেজড। ওদের তো অনেক আগেই চলে আসার কথা। তুমি একটু থানায় ফোন করো তো। থানা? একমাত্র দুর্ঘটনা না ঘটলে ওদের এখনো না আসার কোনো কারণ নেই। বড় দুশ্চিন্তা হচ্ছে আমার। বলেছিলাম রওনা হওয়ার সময় একটু ফোন করবেন, তাও করেননি। সর্বনাশ, শয়তানটা তাহলে প্রথমে ওখানেই গেছে। মানে কি বলছো তুমি? না, আমি দেখছি, ফোন করছি। ছুটলেন থানায় ফোন করতে। ঘটক মশাইয়ের কথা শুনে যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলেন না সতীশ রায়। তার শরীর কুঁকড়ে গেল। সেটা লক্ষ্য করে নাগেশ্বর উৎসাহ পেল। আপনি মহান মানুষ, আজ আর একটু মহান হন, মেয়েটাকে রক্ষে করুন। লগ্ন ভ্রষ্ট হলে আর বিয়ে হবে না এ জীবনে। মেয়েটা তো কোনো অন্যায় করেনি। গোরক্ষ বলল, বয়সের কথা একদম চিন্তা করবেন না বড়বাবু। পুরুষ মানুষ যতদিন সক্ষম ততদিন যুবক। এই সংসার খাঁ খাঁ করছে। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন, তাই এমন সুযোগ করে দিয়েছেন। পাশে রাখা ফোনের রিসিভারটাকে নিচে নামিয়ে রেখে সতীশ রায় বললেন, তোমরা এখান থেকে যাও। নিশ্চয়ই, এত বড় সিদ্ধান্ত নিতে হলে একটু ভাবতেই হবে। চল সবাই বাইরে গিয়ে অপেক্ষা করি। হরিপদ দরজায় দাঁড়িয়ে শুনছিল। ওরা বেরিয়ে আসছে দেখে সে দৌড়ালো ভিতরে। যে সমস্ত মহিলারা অনুষ্ঠান উপলক্ষে বাড়িতে এসেছিলেন
তাদের বেশিরভাগই চুপচাপ ফিরে গেছেন। মতির মা মাথায় হাত দিয়ে বসেছিল, তার পাশে এলোকেশী। হরিপদ ঢুকে বলল, বিয়ে হচ্ছে। হচ্ছে? খোকা ফিরেছে? না, সে তো এখন শিলিগুড়িতে। তাহলে? মেয়ে যাতে লগ্নভ্রষ্টা না হয় তাই সবার অনুরোধে বড়বাবু রাজি হয়েছেন। হায় ভগবান, বড়বাবুর কি মাথা খারাপ হয়ে গেল? কি করবেন উনি, সবাই মিলে ধরল। এলোকেশী মাথা নাড়তে নাড়তে বলল, সবাই যদি বলে আত্মহত্যা করুন, উনি করবেন? ছি 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 ছি, মেয়ের বয়সী বলে একটুও ভাবলেন না? একজন প্রৌঢ়া বললেন, এই জন্যে বলে চিতায় উঠলেও পুরুষ জাতটাকে বিশ্বাস করো না, ছাই না হওয়া পর্যন্ত স্বস্তি নেই। ছেলের বউ হতে যাচ্ছিল যে, তাকে নিজের বিছানায় বউ করে তুলতে ব্যাটা ছেলেরাই পারে। এলোকেশী বলল, হরিপদদা, আমি চললাম। সে কি, কোথায়? এরপর এ বাড়িতে থাকবো না, থাকতে পারবো না। চুপচাপ চলে যাও না, বড়বাবুকে বলে যাও। তাই যাব। এই বলে দুমদাম পা ফেলেও এলোকেশী সতীশ রায়ের ঘরের সামনে চলে এলো। দূরে দাঁড়িয়ে নাগেশ্বররা গোলতানি মারছে। তাদের উপেক্ষা করে ঘরে ঢুকলো এলোকেশী। বড়বাবু, আমি চলে যাচ্ছি। কোথায়? শ্বশুর বাড়ি। সে কি, কেন? আমার আর এখানে থাকা সম্ভব নয়। দেখো এলোকেশী, আমি এখন ভয়ঙ্কর সমস্যায় আছি। এই সময় এখানে এসে এসব কথা বলতে লজ্জা করলো না তোমার? না, করলো না। শ্বশুর বাড়িতে গেলে আমি ভাসুর দেওরের শিকার হব, সেটা ঢের ভালো। আপনার পদস্খলন তো দেখতে হবে না। কি যা তা বলছো? ছোট মুখে বড় কথা না বলে পারছি না। খুব বাড়াবাড়ি করছো তুমি, যাও, দূর হয়ে যাও। নিশ্চয়ই যাব। আপনার নতুন সংসারে রাঁধুনি হয়ে থাকবো না। দাঁড়াও, নতুন সংসার মানে? ছেলের বদলে নিজে বিয়ে করতে যাচ্ছেন সংসার পাতবেন বলে, সেটা তো নিজেরই সংসার। ওফ, কে বলল এ কথা? আমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই হারামজাদা দুটোকে তাড়াতে হবে। হরিপদ, হরিপদ! আগে গাড়ি রেডি করতে বলো, আর ঘটকবাবুকে ডাকো। এলোকেশী হতবাক। কে শুনছে সে? তাহলে কি হরিপদ মিথ্যে বলেছিল? লজ্জায় কুঁকড়ে গেল সে। ঘটক মশাই দৌড়ে এলেন। সতীশ রায় বললেন, চলুন। তাহলে সবাইকে তৈরি হতে বলি? না, কেউ যাবে না, শুধু তুমি যাবে আমার সঙ্গে, এসো। নাগেশ্বর পিছনে দৌড়ালো। আমরাও যাব না? না। ড্রাইভারের পাশে ঘটক মশাই, পিছনে সতীশ রায়। গাড়ি চালু হলে সতীশ রায় বললেন, অন্যদিন নিষেধ করি, আজ বলছি একটু জোরে চালাও। ড্রাইভার মাথা নাড়ল। গাড়ি ছুটছে। একটু উসখুস করে ঘটক মশাই বললেন, ওদের কাউকে আনলেন না? সাক্ষী হিসাবে ওরা থাকলে ভালো হতো। আমি কেন যাচ্ছি ঘটকবাবু? প্রথমে ভেবেছিলাম যা, তা এখন ভাবতে অসুবিধা হচ্ছে। আমি যাচ্ছি ক্ষমা চাইতে। আমার ছেলে যে অন্যায় করেছে তার সব দায় আমার। এজন্য যে শাস্তি ওরা দেবেন তা মাথা পেতে নেব। মেয়ে যদি আজ লগ্নভ্রষ্টা হয়, তাহলে ওই কুলাঙ্গারকে ত্যায্য পুত্র করে এই মেয়েকে আইন মাফিক দত্তক নিয়ে আমার সমস্ত সম্পত্তি ওর নামে লিখে দেব। ঘটক মশাই কথা বললেন না। এরপর কথা খুঁজে পাচ্ছিলেন না। দূর থেকে গাড়ি দেখে কেউ চিৎকার করে উঠল, এসেছে, এসেছে। সঙ্গে সঙ্গে শাঁখ বাজতে লাগলো, উলুধ্বনি শুরু হয়ে গেল। গাড়িতে বসে ওই শব্দ শুনে আরো কুঁকড়ে গেলেন সতীশ রায়। গেটের সামনে গাড়ি থামতেই ঘটক মশাই আগে নামলেন।
দেখলেন কয়েকজন এও বরণডালা নিয়ে এগিয়ে আসছেন বরকে বরণ করতে। দাঁড়ান দাঁড়ান, এই গাড়িতে বর আসেনি। ঘটক মশাই চিৎকার করতে সবাই থেমে গেল। সতীশ রায় নামলেন। মহাদেব সেন এগিয়ে এলেন। আসুন আসুন, আপনাদের দেরি দেখে চিন্তায় প্রায় অসুস্থ হয়ে পড়েছিলাম। বরের গাড়ি কি পিছনে? আপনার সঙ্গে কথা আছে একটু। সতীশ রায় থেমে গেলেন। নিশ্চয়ই। সতীশ রায়কে নিয়ে প্যান্ডেলের অন্য প্রান্তের নির্জনে চলে গেলেন মহাদেব সেন। প্রতিমার কাকা বিড়বিড় করলেন, এবার নিশ্চয়ই ছেলেটার কথা বলবে। কি ব্যাপার বলুন তো? আমার ছেলেকে বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। কি বলছেন? আমরা সর্বত্র খুঁজেছি, এ আমার অত্যন্ত লজ্জার ব্যাপার। সে যে বিয়ে করতে রাজি নয় তা কখনো আমাকে জানায়নি। মহাদেববাবুর মুখের অবস্থা দেখে প্রৌঢ় এসে দাঁড়িয়েছিলেন পাশে। মহাদেববাবু বললেন, ও কালীপদ, আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে, বর নাকি বিয়ে করবে না বলে উধাও হয়ে গেছে। সে কি, আপনি কে? কালীপদবাবু প্রশ্ন করলেন। আমারই ছেলে। লজ্জা করছে না আপনার? ছেলে বিয়ে করবে না তা আগে জানতেন না? মাথা নেড়ে না বললেন সতীশ রায়। কখনো জিজ্ঞাসা করেছেন? আমাকে অমান্য করে না তাই। এখন কি করবেন বলুন? আমাদের মান সম্মান, এত খরচ সব আপনার ছেলের জন্য জলে যাবে। মেয়েটার বিয়ে যদি আজ না হয়, পরে কোনো পাত্র তাকে বিয়ে করতে চাইবে, আপনাকে এর ক্ষতিপূরণ দিতে হবে। ভিড় জমে গেল। কেউ বলল নিশ্চয়ই অন্য মেয়ের সঙ্গে ভাবছিল, তাই বিয়ে না করে কেটে পড়েছে। কেউ বলল জোর করে বিয়ে দিতে চাইলে এরকমই হয়। খবরটা ভেতর বাড়িতে পৌঁছাতে দেরি হলো না। প্রতিমার মা হাউ হাউ করে কেঁদে উঠলেন। সানাই বন্ধ হলো। নিভে গেল বাড়তি আলোগুলো। মহাদেব সেনকে ধরাধরি করে ভেতরে নিয়ে যাওয়া হলো। ইতিমধ্যে যারা খেতে বসে গিয়েছিলেন তারা দ্রুত হাত চালালেন, কেউ কেউ উঠে গেলেন। সতীশ রায় নিজেকে খুনের আসামি মনে করছিলেন। তিনি হাত জোর করে কালীপদবাবুকে বললেন, আপনারা ক্ষতিপূরণ হিসেবে যা চান আমি দিতে প্রস্তুত। এখন বলছেন পরে হাওয়া হয়ে যাবেন। বেশ, আমি এখনই লিখে দিচ্ছি। আমার যা আছে তার একমাত্র উত্তরাধিকারিণী হবে প্রতিমা। ছেলেকে ত্যায্য পুত্র করে ওকে আমি আইনসম্মতভাবে দত্তক নিতে তৈরি আছি। চমৎকার! আমাদের মেয়ে কি জলে পড়ে আছে যে আপনি তাকে দত্তক নেবেন? আপনারা তো সবাই শুনলেন, এখন কি করা যায়? ঘটক মশাই এতক্ষণে কথা বললেন। উনি এত কষ্ট পেয়েছেন যে এখানে ছুটে না এসে পারেননি, ইচ্ছে করলে তো নাও আসতে পারতেন। এখন ওর কথা হচ্ছে না। এই মালবাজারে কোনো ভালো ছেলের সন্ধান জানেন যে আমার ভাইজিকে আজ বিপদ থেকে উদ্ধার করতে পারে? কালীপদবাবুর কথা শুনে সবাই মুখ চাওয়াচাই করতে লাগলো। একজন বলল, এভাবে রেডিমেড জামাই পাওয়া যায় নাকি? একটি বালক এসে কালীপদবাবুকে বলল, আপনাকে ভিতরে ডাকছে। ভিতরে এলেন কালীপদবাবু। দেখলেন কনের সাজগোজ খুলে ফেলেছে প্রতিমা, তার চোখ জ্বলছে। মহাদেব সেনের স্ত্রী বললেন, এখন কি হবে বাবা? ওই লগ্নভ্রষ্ট হওয়ার ব্যাপারটাকে যদি আমল না দেন তাহলে বলবো দুশ্চিন্তার কিছু নেই। যা খরচ হয়েছে তা ওই সতীশ রায়ের কাছ থেকে আদায় করে নেব। কিন্তু তারপর মেয়ের বিয়ে হবে। বিয়ে করতেই হবে, তার কি মানে আছে? কাকাবাবু তো বিয়ে করেননি। বেশ জোরে জোরে বলল প্রতিমা। প্রতিমার মা বললেন, চুপ কর। যখনই ওই ছোকরা এসেছে তখনই আমার ডান চোখ কেঁপে উঠেছিল, মন বলছিল খারাপ কিছু না হয়। আশ্চর্য,
যাকে চিনি না জানি না সে যদি এসে কথা বলতে চায় তো আমি কি করব? তোমরা আমাকে মিছি মিছি দোষ দিচ্ছ। হ্যাঁ রে, ওর নাম কি? কি মুশকিল, আমি কি করে জানবো? তুই জানিস না? না, কি বলেছে সে? তোর সঙ্গে কথা বলতে চেয়েছিল, ব্যক্তিগত কথা। মহাদেব সেনের স্ত্রী জিজ্ঞাসা করলেন, ছেলেটা কি করে, কি নাম? কিছুই বলেনি। তুমি সেসব জিজ্ঞেস করবে তো? একটা উটকো ছেলে যাকে প্রতিমা চেনে না তাকে জিজ্ঞাসা করে কি করব? ভেবেছিলাম বিয়ে চুকে গেলে বিদায় করে দেব। দেখো না, কথা বলে যদি ভালো ছেলে হয়। ভালো কিনা জানি না, তবে সরল বলছেন যখন। অসম্ভব, যাত্রার সঙ্গে তোমরা আমার বিয়ে দিতে পারো না। আমি কি এতই ফেল না? ততক্ষণে সিঁড়িতে পা রেখেছেন কালীপদবাবু, পেছনেই প্রতিমার মা। দরজা খুলতেই দেখা গেল মাথা নিচু করে বসে আছে সত্যচরণ। কেউ ঘরে ঢুকছে বুঝতে পেরে তাকালো সে। কালীপদবাবু ওর মুখ থেকে টেপ খুলে নিলেন। ঠোঁট চাটল সত্যচরণ। তোমার বাড়ি কোথায়? কেন? যা জিজ্ঞাসা করছি তার জবাব দাও। দেব না, আপনি আমার উপর অত্যাচার করেছেন। বেশ করেছি। কি করো তুমি? কিছু করি না, বেকার। বাহ, বাবার নাম কি? বলবো না। বৌদির দিকে তাকিয়ে কালীপদবাবু বললেন, দেখেছ কিরকম তেঁদর? প্রতিমার মা এগিয়ে এলেন। আমি প্রতিমার মা। ওকে কি কথা বলতে তুমি এসেছিলে তা আমাকে স্বচ্ছন্দে বলতে পারো। থাক না, তুমি বলো, আমি তোমার মায়ের মতো। আমি ক্ষমা চাইতে এসেছিলাম। ক্ষমা চাইতে? তুমি কি অন্যায় করেছিলে? না, অন্যায় নয়। ও যখন ওর দাদুর সঙ্গে আমাদের বাড়িতে গিয়েছিল তখনই আমার ওকে বলা উচিত ছিল। তোমাদের বাড়িতে গিয়েছিল? তোমাদের বাড়ি কি ডুডুয়ায়? তোমার বাবার নাম কি সতীশ রায়? হ্যাঁ। সর্বনাশ, তুমি সত্যচরণ? এ কথা আগে বলবে তো। আপনি জিজ্ঞাসা করেননি? দ্রুত বাঁধন খুলে দিলেন কালীপদবাবু। আপনি জিজ্ঞাসা করেননি? ওঠো ওঠো। হাত ধরে সত্যচরণকে তুলে কালীপদ বৌদিকে বললেন, তুমি ওকে দোতলার ঘরে নিয়ে গিয়ে রেডি করে দাও, আমি ছুটছি। কিন্তু? কোনো কিন্তু নয় বাবা, আমার মেয়ে লগ্নভ্রষ্টা হতে চলেছে। তুমি তার সম্মান রক্ষা করো। তোমার যা বলার আছে বিয়ের পর বলো। আমি বুঝতে পারছেন না, আমার পক্ষে বিয়ে করা অত্যন্ত অন্যায় কাজ হবে। আমার মনের কৌমার্য নেই। হকচকিয়ে গেলেন প্রতিমার মা। মনের কৌমার্য, সেটা আবার কি? একজনকে দেখে আমার মনে অনুরাগ এসেছে। কারোর সঙ্গে তুমি প্রেম করছো? না না, সে করিনি। তার বিয়ে হয়েছিল, বিধবাও হয়ে গেছে বেচারা, কিন্তু আমি মনে মনে তাকে মন দিয়ে ফেলেছি। এই অবস্থায় কি অন্য কোনো মেয়েকে বিয়ে করা উচিত আপনি বলুন? এই কথাটাই প্রতিমাকে বলতে এসেছিলাম। বাড়িতে না জানিয়ে এসেছো? হ্যাঁ, জানালে আসতে দিত না। তোমাদের ডুডুয়ার মেয়ে? হ্যাঁ। কতটা এগিয়েছিলে তোমরা? না না, ও আমাকে চিনত না, কথাই হয়নি কখনো। বুক থেকে পাথর নেমে গেল প্রতিমার মায়ের। ঠিক সেই সময় সানাই বেজে উঠল নতুন করে, আলো জ্বলল। প্রতিমার মা বললেন, মাকে বললে সব ঠিক হয়ে যায়। এখন এ কথা কাউকে বলতে হবে না, দয়া করে আমাকে বাঁচাও। ছিছি, এ কি বলছেন আপনি? আমি কি করে আপনাকে বাঁচাবো? আমি যা বলছি তাই শুনবে, তাহলেই হবে। প্রতিমার মা সত্যচরণকে হাত ধরেই নিয়ে চললেন। আবার সানাই বাজছে, আলো জ্বলল। সতীশ রায় অবাক হলেন।
ঘটক মশাই কাছে এসে বললেন, যাক, বাঁচা গেল, শেষ ভালো যা সব ভালো। কিরকম? এরা পাত্র পেয়ে গেছেন। এই বিপদে কোনো যুবক মেয়েকে লগ্নভ্রষ্টা না করতে এগিয়ে এসেছেন। খুব বড় মন না হলে এমন কেউ করে না। কিন্তু লগ্ন তো চলে গেছে। না, পুরুত মশাই বলছেন রাত 9টা থেকে 9:15টায় বিয়ে দেওয়া যেতে পারে। ওফ ভগবান, তুমি বাঁচালে, নইলে সারা জীবন আর মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম না। মহাদেব সেন শুয়েছিলেন। সানাই বাজতে শুনে উঠে বসতে না বসতেই কালীপদবাবু চলে এলেন। চলুন, সব ঠিক হয়ে গেছে। মহাদেববাবুর স্ত্রীও হাসি মুখে ঢুকলেন। রাখে হরি মারেকে, না ওঠো, বাকি কাজগুলো শক্ত হয়ে শেষ করো। কিন্তু পাত্র পেলে কোথায়? পাত্র এ বাড়িতেই ছিল। কি বলছো? এ বাড়িতেই ছিল মানে? কোন বংশের ছেলে? চাল চুলো আছে কিনা খোঁজ না নিয়ে সানাই বাজিয়ে দিলে তোমরা? কালীপদবাবু মহাদেব সেনের পাশে বসে বিকেলের ঘটনাটা জানালেন নিচু গলায়। সব শুনে মহাদেব সেন হতভম্ব। ছি ছি, এ কি করেছো তোমরা? কোনো অন্যায় করিনি। কেউ যদি নিজের পরিচয় না দেয় তাহলে কি করে ভাববো বিয়ের পাত্র একা বিয়ের বাড়িতে চলে এসেছে 2 ঘন্টা আগে? এরকম কেউ কোথাও শুনেছে? আমরা ভেবেছি ছোকরা প্রতিমার বিয়ে ভেঙে দিতে চায়। ওকে তো চিনি না। ইস, আমি যদি তখন দেখতাম। তোমরা আমাকে কিছু না জানিয়ে খুব অন্যায় করেছো। প্রতিমা দেখেনি ওকে? না, সে বাইরে আসেনি। এখন সতীশবাবুকে কি বলবো? ওকে ওভাবে অপমান করা হলো, ছি। আপনি কিছু ভাববেন না, আমি সব ম্যানেজ করে নেব। আপনি এখানেই বিশ্রাম নিন, আশীর্বাদ করার সময় খবর পাঠাবো। তা হয় না, আমিও নিচে নামছি, দেখি। কিন্তু তোমরা নিশ্চিত তো ছেলেটি সত্যচরণ? 100%। আবার বিয়ের বাড়ি জমে উঠেছে। যারা খাওয়া ছেড়ে উঠে এসেছিল তারা নতুন করে খেতে বসেছে। একটা তরুণ ট্রেতে করে শরবত এনে সতীশ রায়ের সামনে ধরল। সতীশ রায় মাথা নেড়ে না বললেন। ঘটক মশাই তুলে নিলেন গ্লাস। এই সময় মহাদেব সেন সামনে এলেন। এ কি, শরবত খেলেন না? না, শুনলাম একটা সুপাত্র পাওয়া গেছে। হ্যাঁ, বিপদ থেকে রক্ষা পেয়েছি। তখন উত্তেজনাবশত অনেক কুকথা বলে ফেলেছি, আপনি মার্জনা করুন। ছি ছি, কি বলছেন? আপনি আমার পিতৃতুল্য। যে অন্যায় আমার দিক থেকে হয়েছে তাতে যাক, একটাই সান্ত্বনা যে প্রতিমা মা পাত্রস্থ হতে চলেছেন। এই সময় কালীপদবাবু এসে বললেন, আসুন, মেয়েকে আশীর্বাদ করবেন। চলুন। না না, সেই যোগ্যতা আমি হারিয়েছি, আমাকে বলবেন না। একটু আগেই আপনি প্রতিমাকে মা বললেন। সে আপনার কাছে যেমন ছিল তেমন আছে। তার নতুন জীবনের শুরুতে আপনি আশীর্বাদ জানাবেন না? চলুন। মহাদেব সেনের কথায় আবেগে আক্রান্ত হলেন সতীশ রায়। কয়েক পা হেঁটে খেয়াল হলো বরযাত্রী এবং বরকে সঙ্গে নিয়ে বিয়ের বাড়িতে আসবেন বলে তৈরি হওয়ার সময় আলমারি থেকে হারটা বের করে পকেটে রেখেছিলেন। এতক্ষণের ডামাডোলে সে কথা ভুলেই গিয়েছিলেন। এখন মনে হলো ভাগ্যিস ভুলে গিয়েছিলেন, নইলে মনে থাকলে বিয়ে হচ্ছে না বলে বাড়িতেই হার রেখে আসতেন। প্রতিমা বসে আছে মুখ নিচু করে কোণের সাজে সেজে। তাকে ঘিরে অল্প বয়সী মেয়েরা, মহিলারা। কালীপদবাবু বললেন, রায়মশাই, আপনি প্রথমে আশীর্বাদ করুন। আমি কেন? পাত্রের বাবা কোথায়? বুঝতেই পারছেন, হঠাৎ বিয়ে হচ্ছে, ওরা দূরে থাকেন। ও। পুরোহিত প্রথমেই আশীর্বাদ করলেন। তারপর সতীশ রায় ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করলেন। প্রতিমা মুখ তুলে তাকাতেই সতীশ রায়ের বুক মুচড়ে উঠল। কোথায় যাওয়ার কথা, অথচ এই মেয়ে কোথায় যাচ্ছে?
শঙ্খ বাজালো মেয়েরা। একটু ইতস্তত করে পকেট থেকে হারের বাক্সটা বের করে এগিয়ে ধরলেন সতীশ রায়। মা, তোমার জন্য এটাকে রেখেছিলাম, এই নাও। বাক্সটা নিয়ে কেঁদে ফেলল প্রতিমা। কোনো মতে নিজেকে সামলে সরে এলেন সতীশ রায়। ধীরে ধীরে বেরিয়ে এসে বাইরের চাতালে পেতে রাখা চেয়ারে বসলেন। ঘটক মশাই এগিয়ে এলেন। বড়বাবু। হ্যাঁ হ্যাঁ, চলো। যখন সমস্যার এরকম সমাধান হয়েই গেছে তখন? না, কোনো সমাধান হয়নি। উঠে দাঁড়ালেন সতীশ রায়। অনিচ্ছুক ঘটক মশাইকে নিয়ে তিনি যখন বাড়ির গেটে পৌঁছে গেছেন তখন শঙ্খধ্বনি ভেসে এলো। এই সময় কালীপদবাবু পিছন থেকে ডাকলেন, রায়মশাই শুনুন, এ কি আপনি চলে যাচ্ছেন? মেয়েটার বিয়ে দেখবেন না? আমাকে অনুরোধ করবেন না, কিন্তু আপনি চলে গেলে প্রতিমা খুব দুঃখ পাবে। ওদিকে ছেলের আশীর্বাদ চলছে, ওকে আশীর্বাদ করবেন না? একজনকে তো করেছি, তাহলেই হবে। ঘটকবাবু, ড্রাইভারকে বলো গাড়ি আনতে। ঘটক মশাই বাইরে বেরিয়ে কোথাও ড্রাইভারকে খুঁজে পেলেন না। ফিরে এসে সে কথা জানাতেই একজন বলল, ও তো এই ব্যাচে খেতে বসেছে। সে কি, খেতে বসে গেল? আহা, ও তো বুঝতে পারেনি চলে যাবেন। দয়া করে ওর খাওয়া শেষ হওয়া অবধি অপেক্ষা করুন। কালীপদবাবুর কথার মাঝখানেই ভেতরের ছাদনাতলায় হৈ হৈ শুরু হলো। বোঝা গেল বরকে ছাদনাতলায় আনা হয়েছে। পুরুতমশাই কাজ শুরু করেছেন। কালীপদবাবু বললেন, আমার উপোস করা নিষেধ, ডাক্তারের বারণ, তাই সম্প্রদান করতে পারছি না। সম্প্রদান করছে মেয়ের মা। মা, তাই নাকি? অবাক হলেন সতীশ রায়। এই অঞ্চলে মেয়েরা সম্প্রদান করেছেন এমন ঘটনা শোনেননি। মেয়েকে সম্প্রদানের অধিকার মায়ের চেয়ে আর কার বেশি হবে? এটা কিন্তু খুবই ঠিক। তাহলে আমাকে আর বিব্রত করবেন না। কালীপদবাবু ফিরে গেলেন। মিনিট 10 অপেক্ষা করার পর ড্রাইভারের খাওয়া শেষ হলো। বড়বাবুকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সে জিপ কেটে দৌড়ালো গাড়ি নিয়ে আসতে। এই সময় বাড়ি থেকে বেরিয়ে এলেন মেয়ের মা এবং দিদিমা। মেয়ের মা সতীশ রায়ের সামনে এসে হাত জোর করে বললেন, আপনি দয়া করে ভেতরে আসুন। আমি প্রতিমার মা, সরমা। সরমা? অবাক হয়ে তাকালেন সতীশ রায়। ডুডুয়াতে যখন মায়ের সঙ্গে পোস্টমাস্টার দাদার বাড়িতে গিয়ে কদিন ছিলাম তখন মনে পড়েছে। খুব বিরক্ত করতাম বলে আপনার মা আপনাকে নিয়ে 7 তাড়াতাড়ি ফিরে গিয়েছিলেন। তখন অল্প বয়স ছিল, চপল ছিলাম। স্বাভাবিক, কিন্তু আজ পরিণত বয়সে আপনি যদি চলে যান তাহলে খুব দুঃখ পাব। ঘটনাচক্রে এমন একটা পরিস্থিতি হয়েছে যা আপনাকে কেউ বলতে সাহস পাচ্ছে না। আমার অনুরোধ, দয়া করে ভিতরে চলুন। অগত্যা রাজি হলেন সতীশ রায়। সরমা দ্রুত চলে গেলেন, তাকে সম্প্রদান করতে হবে। কালীপদবাবু বললেন, আসুন, মেয়েকে আনা হচ্ছে। শেষবার প্রতিবাদ করেছিল প্রতিমা দাদুর কাছে, কিন্তু তিনি নির্বিকার। শেষতক সে রাজি হলো একটি শর্তে, বর অপছন্দ হলে সে ফিরে আসবেই। পিঁড়িতে বসিয়ে তাকে নিয়ে আসা হলো। ঘেরাটোপের মধ্যে বর দাঁড়িয়ে, তার মুখ দেখা যাচ্ছে না। প্রতিমা পানপাতা দিয়ে ঢেকে রাখতে বাধ্য হয়েছে মুখ। সতীশ রায় এসে বসলেন দর্শকের চেয়ারে। শুভদৃষ্টি হোক, তাকাও দুজন দুজনের দিকে। পানের পাতা মুখ থেকে সরিয়ে সামনে তাকিয়েই প্রতিমা পৃথিবী ভুলে চিৎকার করে উঠল, হে কি আপনি? আমি? আপনি কোত্থেকে উদয় হলেন? চারিপাশ থেকে দাবি উঠল, মালা বদল হোক, আগে মালা বদল হোক। সতীশ রায় কালীপদবাবুকে জিজ্ঞেস করলেন,
কি হয়েছে দেখুন তো, শুভ দৃষ্টির সময় কোনো কোণে এভাবে চিৎকার করে না। কালীপদবাবু নিঃশব্দে সরে গেলেন। বরকে যখন ছাদনাতলার পিঁড়িতে নিয়ে আসা হলো তখন সতীশ রায়ের চোখ বিস্ফারিত। এ কাকে দেখছেন তিনি? সোজা হয়ে দাঁড়িয়ে চিৎকার করলেন, এ কি তুমি? তুমি এখানে কিভাবে এলে? ঘোমটা সরিয়ে প্রতিমাও মাথা নাড়ল। আমিও তো অবাক। সতীশ রায় কালীপদবাবুকে দেখতে না পেয়ে মহাদেব সেনকে বললেন, এই রসিকতার অর্থ কি? আমার অজান্তে ছেলেকে এখানে নিয়ে এসে আপনারা এত বড় নাটক করলেন কেন? আমি এখনই এখান থেকে চলে যাচ্ছি। মহাদেব সেনের স্ত্রী এগিয়ে এলেন। দাঁড়ান, উত্তেজিত না হয়ে আপনাকে সমস্ত ঘটনা শুনতে হবে। আসুন এদিকে। কয়েক মিনিট ধরে ঘটনাটা শুনলেন সতীশ রায়। শুনতে শুনতে তার মনে হচ্ছিল জুতো মেরে ছেলের মুখ ভেঙে দিতে। ঘটক মশাই পাশে এসে দাঁড়ালেন। বড়বাবু। সতীশ রায় জ্বলন্ত দৃষ্টি ফেললেন ওর মুখে। একটু কুঁকড়ে গেলেও ঘটক মশাই বললেন, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। বিয়ে যখন শুরু হয়ে গেছে তখন আপনি যদি বকাবকি করেন তাহলে হিতে বিপরীত হতে পারে। হিতে বিপরীত হবে মানে? বিয়ের পিনি ছেড়ে উঠে যাবে? দেখি কত হিম্মত। ওর গত জন্মে কিছু ভালো কাজ করেছিল বলে এত কিছু পরেও বৌমা ওকে বিয়ে করছে। অন্য মেয়ে হলে তাহলে ডুডুয়াতে খবর দি। কি খবর? বরযাত্রীরা চলে আসুক, এমন কিছু রাত হয়নি, 10টার মধ্যেই এসে যাবে। কেন, তুমি আছো, আমি আছি। আপনি বরকর্তা আর আমি ঘটক। ঠিক অর্থে আমরা তো বরযাত্রী নই। দেখো, এখন কাউকে পাবে বলে মনে হয় না। কিন্তু পাওয়া গেল। টেলিফোন ধরল নাগেশ্বর। হ্যালো, আমি ঘটক মশাই বলছি। আপনি কে বলছেন? আমি নাগেশ্বর। খুব চিন্তায় ছিলাম, ওরা দুর্ব্যবহার করেনি তো? না না, আপনি সবাইকে নিয়ে বরযাত্রী হিসাবে চলে আসুন। সে কি, বরযাত্রী যাব? তার মানে বিয়ে হচ্ছে? হচ্ছে, দেরি করবেন না। লাইন কেটে গেল। রিসিভার হাতে ধরে কয়েক সেকেন্ড চুপ করে থেকে চিৎকার করে উঠল নাগেশ্বর, অগরক্ষ, বরযাত্রীদের খবর দাও, যেতে হবে। যেতে হবে? গোরক্ষ ঝিমোচ্ছিল। বিয়ে হচ্ছে? হচ্ছে। তার মানে? বুঝতেই পারছ, ওরাই বোধহয় ধরে বেঁধে ঘটক মশাই সেই গল্পের মতো আমাদের প্রস্তাব মেনে নিয়েছেন বড়বাবু। এই জন্যই বলে ভাগ্যবানের বউ মরে। আমরা অভাগাই থেকে যাব। হে চলো চলো। ছড়িয়ে পড়ল খবরটা। সবাই সাজগোজ করতে লাগলো। যারা চলে গিয়েছিল তারা ফেরত এলো। হরিপদ ছুটে গিয়েছিল অন্দরমহলে। মতির মা, বড়বাবু বিয়েতে বসেছেন। হঠাৎ মতির মা পাল্টে গেল। ঠিক করেছেন, একটা আইবুড়ো মেয়েকে রক্ষা করেছেন। এলোকেশে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর নিচু গলায় বলল, আমি বিশ্বাস করি না। ফোন এসেছিল আর তুমি অবিশ্বাস করলেই হবে? বড়বাবুর মতো মানুষ এই কাজ করতেই পারেন না। এলোকেশের কথা শেষ হতে না হতে বরযাত্রীদের গাড়ি চোঁ চোঁ দৌড়ালো বিয়ের বাড়ির উদ্দেশ্যে। টেলিফোন বাজছে। এলোকেশী দৌড়ালো। রিসিভার তুলে সাড়া দিতে ঘটক মশাইয়ের গলা শুনতে পেল। ডুডু আর সতীশ রায়ের বাড়ি? বরযাত্রীরা রওনা হয়ে গেছে? কে বলছেন? আমি, ঘটক মশাই। ও, বিয়ে আরম্ভ হয়ে গিয়েছে? হ্যাঁ, সানাই শুনতে পাচ্ছ না? রাখছি। শুনুন। হ্যালো। হ্যাঁ বলো। বড়বাবু খুব ক্ষেপে গেছেন, আমাকে ওর পাশে থাকতে হচ্ছে। মানে? মানে আবার কি, ছেলের ওপর রেগে চণ্ডাল হয়ে আছেন। ছেলে মানে খোকা বাবু? সে ভিজে বেড়ালের মতো বিয়ের পিড়িতে বসে মন্ত্র পড়ছে। রাখছি।
হঠাৎ কান্না এলো এলোকেশীর। কেন এই কান্না তা তার অজানা। খুব দ্রুত সেটাকে সামলে নিয়ে সে চিৎকার করল, ও মোদের মা, ও হরিপদদা, খোকাকে পাওয়া গিয়েছে গো। কোথায়? বিয়ের পিড়িতে বসে মন্ত্র পড়ছে। সত্যি? হ্যাঁ, সত্যি সত্যি। বিয়ে হয়ে গেল। বর বউকে বাসর ঘরে নিয়ে যাওয়া হলো। সতীশ রায় উঠলেন। ঘটক মশাই জিজ্ঞাসা করলেন, কোথায় যাবেন বড়বাবু? ওই হারামজাদার ভূত ভাগাবো আমি। দয়া করে এখন এই কাজ করবেন না বড়বাবু। তার মানে আমার ছেলেকে আমি শাসন করব না? নিশ্চয়ই করবেন, কিন্তু এখানে নয়। এখানে সে বর, তার সম্মান আছে। রাখো, তার সম্মান বোধ থাকলে এরকম করতো? তা করতো না, হয়তো ভাবেনি এসব। তাছাড়া চটপট বলে ফেলো। এখন তো সে শুধু আপনার ছেলে নয়, এবারই জামাইও। জামাই? এদের সামনে জামাইকে অপমান করা কি ঠিক কাজ হবে? সতীশ রায়কে দেখে মনে হলো অনেক কষ্টে নিজেকে সামলালেন। কালীপদবাবু এবং সরমা এগিয়ে এলেন। কালীপদবাবু বললেন, এবার আপনারা এবাড়ির অন্ন গ্রহণ করতে চলুন। সতীশ রায় বললেন, যাও ঘটক বাবু, তুমি খেয়ে নাও, এত রাত্রে খাওয়ার অভ্যেস নেই আমার। সরমা বললেন, তা বললে শুনছি না। মেয়ে দেখতে এসে আপনি বলেছিলেন বিয়ের দিন পেট ভরে মিষ্টি খাবেন। কালীপদবাবু বললেন, নিয়ম না ভাঙলে সেটা আছে কিনা বোঝা যায় না রায়মশাই। কথায় বলে, যার শেষ ভালো তার সব ভালো। আপনাকে অ্যান্টাসিড দিচ্ছি, সেটা খেয়ে নিয়ে খেতে বসুন, হজমের কোনো অসুবিধা হবে না। ঘটক মশাই বললেন, বড়বাবু, আপনি জবনের হাতে পড়েছেন, নিস্তার নেই। বেশ, বরযাত্রীরা আসছে, ওরা আসুক। ঘটক মশাই কালীপদ বাবুর সঙ্গে কথা বলতে খাওয়ার জায়গা যেদিকে সেদিকে চলে গেলেন। সম্ভবত এই সুযোগে মেনু যাচাই করা তার ইচ্ছে। মাথার উপর শ্রীকৃষ্ণ আছেন। একটা বড় দাও প্রায় হাতছাড়া হয়ে যাচ্ছিল। এবার ঘটক বিদায় নিশ্চয়ই খুব খটা করে দেবেন বড়বাবু। আনন্দ হচ্ছে খুব। সতীশ রায় বললেন, একটা কথা বলি, আপনাদের মন খুব বড়, নইলে এই ছোকরার ন্যাকামি শুনেও বিয়ে দিতেন না। হেসে ফেললেন সরমা। আশ্চর্য, যে মেয়ের সঙ্গেও কথা বলেনি, দূর থেকে দেখেছে, সেই মেয়ে ওকে ভালো করে চেনে না। তার জন্য বেচারা ভাবছে মনের কৌমার্য নষ্ট করে বসেছে বলে আর বিয়ে করবে না। আজকের দিনে কোনো ছেলে এরকম ভাবছে কেউ বিশ্বাস করবে? তবে বুঝুন, কি ছেলে নিয়ে আমি বাস করছি। আজকের দিনে কেন, কোনো কালে কেউ বিশ্বাস করবে না। ঠিক বলেছেন। সেই যে আমি ডুডুয়ায় গিয়েছিলাম মায়ের সঙ্গে, আপনি তখন তো 22-23 বছরের। আমার দিকে একটু বেশি তাকাতেন দূর থেকে। মা সাত তাড়াতাড়ি আমাকে নিয়ে ফিরে এলো মালবাজারে। তা তখন কি আপনার মনে হয়েছিল যে আপনি মনের কৌমার্য হারিয়েছেন? আমার ঠিক মনে পড়ছে না। ছেলেদের মনে থাকে না, মেয়েরা ভুলতে পারে না। নোভেল আর কবিতা পড়ে পড়ে ওর মাথাটা শেষ হয়ে গেছে। মেয়েটিকে? কোন মেয়ে? যার জন্য ওর মনের কৌমার্য গেছে। ও নাম বলেনি? না। ডুডুয়ার পোস্টমাস্টারের মেয়ে। রাস্তায় ঘোরাঘুরি করতে কেউ দেখেনি। পোস্টমাস্টার কলকাতায় নিয়ে গিয়ে তার বিয়ে দিল, কিন্তু এমনই কপাল, কয়েকদিনের মধ্যেই বিধবা হয়ে ফিরে এলো মেয়েটা। ইস! এই সময় মহাদেববাবুর স্ত্রী এসে বললেন, তুই সারাদিন উপোস করে আছিস, এখন একটু মিষ্টি আর শরবত খেয়ে নেবেন, চল। দাঁড়াও, আগে বেয়াই মশাই খেতে বসুন, তারপর। না না, আপনি উপোস করে আছেন। আচ্ছা, উপোস করার কি খুব দরকার ছিল? সন্তানের মঙ্গলের জন্য উপোস করে প্রার্থনা করতে মনে তৃপ্তি আসে, এটুকুও তো কম প্রাপ্তি নয়। বরযাত্রীরা এসে গেল।
নাগেশ্বর এবং গোরক্ষ ঘটক মশাইকে দেখতে পেয়ে উৎফুল্ল হয়ে জিজ্ঞাসা করল, বড়বাবু কি এখন বাসর ঘরে? এ কথা জিজ্ঞেস করছেন কেন? বাহ, আপনি ফোনে বললেন বিয়ে হচ্ছে। হ্যাঁ, কিন্তু বড়বাবু বিয়ে করছেন এ কথা বলিনি। তাহলে? যার বিয়ে করার কথা ছিল সেই করছে। সে কি? কালীপদবাবুরা বরযাত্রীদের আপ্যায়ন শুরু করায় ঘটক মশাই হাঁপ ছেড়ে বাঁচলেন। বরযাত্রীদের খেতে বসিয়ে দেয়া হলো। সতীশ রায় বসলেন না, তিনি একবার খাওয়ার জায়গায় এলেন। নাগেশ্বর, গোরক্ষ, বেশ রাত হয়ে গেছে, গলা পর্যন্ত খেও না। তা খাবো না, কিন্তু বড়বাবু খোকাকে কোথায় পেলেন? আমি পাইনি। সতীশ রায় দাঁড়ালেন না। নাগেশ্বর অবাক হয়ে পাশে বসা গোরক্ষর দিকে তাকালো। খাওয়া বন্ধ করে হতভম্ব গোরক্ষ তখন বড়বাবুর চলে যাওয়া দেখছে। সরমার অনুরোধে সতীশ রায় গোটা দুয়েক মিষ্টি খেলেন আলাদা বসে। তারপর বললেন, আমার বাড়িতে বউ ভাতে আপনারা পায়ের ধুলো দিলে খুব খুশি হব, সবাই যেন আসেন। নিশ্চয়ই যাব, কিন্তু আমি দুটো মিষ্টি ছাড়া আর কিছু খাবো না। জোর করবেন না, বলে রাখলাম। কেন? ছেলের বাপ যা আচরণ করছেন, মেয়ের মায়ের তাই করা উচিত। বিশ্বাস করুন, দীর্ঘকালের অভ্যেস। রাত 9টায় খেতে বসি, 10টা বেজে গেলে খাই না, কষ্ট হয়। এবার উঠি। মহাদেব সেন বললেন, বরকনের সঙ্গে দেখা করে যাবেন না? বাসর ঘরে সবাই আনন্দ করছে, কি দরকার বিরক্ত করার। হ্যাঁ, কাল কখন ওরা রওনা হচ্ছে? বাসি বিয়ে হয়ে গেলেই, ধরুন সকাল 10টায়। তাহলে 12টায় পৌঁছাবে, ভর দুপুরে। তার চেয়ে খেয়ে দিয়ে যদি 3টে নাগাদ রওনা হয়, অবশ্য বারবেলা যদি না পড়ে যায়। ঠিক হলো, পুরোহিতের সঙ্গে কথা বলে ওরা আগে ভাগে জানিয়ে দেবেন। বরযাত্রীদের খাওয়া হয়ে গিয়েছিল। নাগেশ্বর গোরক্ষ তাদের সঙ্গে বরকনেকে দেখে এসেছে বাসর ঘরে গিয়ে। কনে তার বান্ধবীদের কথায় খুব হাসছিল, বেশ সুন্দরী দেখাচ্ছিল তাকে। পাশে বসা বরকে বরং বেশ বিমর্ষ বলে মনে হয়। মাথা নিচু করে বসে আছে, যেন তার ওসব ভালো লাগছে না। বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলেন সতীশ রায়। সঙ্গে সঙ্গে মানিক জোর ঘটক মশাইকে অন্য গাড়িতে পাঠিয়ে দিয়ে ড্রাইভারের পাশেই উঠে বসল। সতীশ রায় কিছু বললেন না। গাড়ি চলতে শুরু করলে গোরক্ষ বলল, দেখে দু চোখ জুড়িয়ে গেল বড়বাবু। কি দেখে? নতুন বউকে। ও, আপনার বাড়ি আলোয় ভরে যাবে। এখন অন্ধকারে ডুবে আছে বলছো? না না, মানে। ঠিক আছে। গোরক্ষ আর কথা খুঁজে পেল না। নাগেশ্বর বলল, কোকা তাহলে আজ শিলিগুড়িতে যায়নি, নিশ্চয়ই ভেবেছিল বিয়ে বাড়িতে না এলে আপনার অসম্মান হবে। সতীশ রায়ের ইচ্ছে করছিল না কথা বলতে, কিন্তু এই দুজনের কৌতূহল না মেটানো পর্যন্ত এরা কথা বলেই যাবে। তাই সংক্ষেপে ঘটনাটা বললেন। কেউ চিনতে পারেনি? চিনলে তো বেঁধে রাখতো না। যারা চিনতেন তারা ওর আসার কথা জানতেন না। অবশ্য শুধু বেঁধে রাখা নয়, ওকে যদি মারধর করতো খুশি হতাম। দেখবেন বিয়ের পর বদলে যাবে। সতীশ রায় কিছু বললেন না। বিকেল 4:30টার সময় সত্যচরণ তার নতুন বউকে নিয়ে বাড়ি ফিরল। নাগেশ্বর এবং গোরক্ষর বউ নতুন বউকে বরণ করে ভিতরে নিয়ে এলো। সতীশ রায় বারান্দায় দাঁড়িয়েছিলেন। তাকে দেখতে পেয়ে প্রতিমা দাঁড়ালো। তারপর কাছে গিয়ে নিচু হয়ে পায়ের ধুলো নিল। মাথায় হাত রাখলেন সতীশ রায়। তোমার ওপর খুব ভরসা করে আছি মা। জানি। মতির মা বা এলোকেশী তো বটেই, নাগেশ্বররাও অনুরোধ করেছিল সত্যচরণকে বৌভাতের আগে বকাঝকা না করতে। ছেলেকে দেখে তাই মুখ সরিয়ে নিলেন সতীশ রায়। সত্যচরণ ভিতরে চলে গেল। আজ কাল রাত্রি। সত্যচরণের ঘরটিকে সকাল থেকে সাজিয়েছে এলোকেশীরা। সেখানেই প্রতিমাকে নিয়ে যাওয়া হলো।
এলোকেশী বলল, কাল অবধি এটা তোমার বরের ঘর ছিল, আজ থেকে তোমার। প্রতিমা অবাক হলো। তা হয় নাকি? ওর ঘর আমার হবে কেন? এর বাড়িতে আর কোনো খালি ঘর নেই? তা থাকবে না কেন, কিন্তু তোমরা দুজন তো একই ঘরে থাকবে। আমরা তো সেই ঘরেই থাকতে পারি। অতএব আরেকটা খালি ঘরে খাট পাতা হলো। সেখানে গিয়ে প্রতিমা বলল, বাহ, চমৎকার! আমার জিনিসপত্র এখানে এনে দাও, আমি জামা কাপড় পাল্টাবো। এলোকেশীর সঙ্গে বেশ ভাব হয়ে গেল প্রতিমার। তার মুখেই বিবাহ বৃত্তান্ত শুনল এলোকেশী। অবাক হয়ে জিজ্ঞাসা করল, এসব শুনেও তুমি বিয়ে করতে রাজি হলে? আমাকে তো কেউ এসব আগে বলেনি, শুভ দৃষ্টির সময় দেখতে পেলাম। তখন কি করে ছাদনাতলা থেকে বেরিয়ে আসি বলো? তা ঠিক, পরে মানে বাসরে ওকে কিছু জিজ্ঞাসা করনি? চান্সই পাইনি, ফাঁসির আসামির মতো মুখ করে বসেছিল। রাত্রের খাওয়া শেষ করেই এমনভাবে ঘুমিয়ে পড়ল যে মা বলল, আহা বেচারা, ঘুমাচ্ছে, ঘুমাতে দে। কি যে করি! তার মানে? সত্যি বলো তো এলোদি, কেউ যদি মনে মনে কাউকে ভালোবাসে, তাহলে তার মন থেকে কি ভালোবাসা উড়িয়ে দেওয়া যায়, না দেওয়া উচিত? তুমি ওর মনে ওই ভালোবাসা থাকতে দেবে? তাই তো দেয়া উচিত। তুমি কি পাগল? আমি কেন পাগল হব? সেই মেয়ের বিয়ে হয়েছিল, বিয়ের পর বিধবা হয়ে বাপের বাড়িতে ফিরে এসেছে। খোকাকে সে ভালো করে চেনেই না, কথাও হয়নি কোনোদিন। ও কে? একেবারে মীরার মতো ব্যাপার না? মীরা? কে মীরা? ও, তুমি মীরার নাম শোনোনি? কৃষ্ণের মূর্তির সামনে বসে ভজন গাইতেন। কৃষ্ণ ওকে কোনোদিনও দেখেননি, কথাও বলা দূরের কথা। তবু মীরা প্রেমিক বা স্বামী ছাড়া কিছুই ভাবতে পারতেন না। 10 মিনিট পরে মতির মাকে নির্জনে পেয়ে এলোকেশী বলল, কি হবে গো, এ দেখছি যেমন দেবা তেমনি দেবী। মতির মা মাথা নাড়ল। না না, মেয়েটা খুব ভালো, নইলে খোকাবাবুকে তার ঘর ছেড়ে দেয়। এলোকেশী মতির মায়ের মুখের দিকে তাকিয়ে থাকল। মতির মা জিজ্ঞাসা করল, কি হলো? কি মিল তোমাদের মধ্যে? এলোকেশী হাসল। নিজের ঘরটাকে অন্যরকম দেখে বেশ রেগে গেল সত্যচরণ। তার টেবিলের কাগজপত্র উধাও, ছড়ানো ছেটানো বইগুলো একপাশে সাজিয়ে রাখা হয়েছে, আলনাটা খালি। তার মানে জামাকাপড় আলমারিতে ঢুকিয়ে রেখেছে। আর এসব কীর্তি যে এলোকেশীর, তাতে তার কোনো সন্দেহ নেই। কিন্তু রাগ গিলতে হলো। গতকালের ঘটনার পর বাবা তাকে একটাও কুবাক্য বলেননি। ওরা তাকে শুধু বেঁধে রেখেছিল। বাবা হাতে পেলে জুতো ছিঁড়তেন মারতে মারতে। অথচ একটা সরল সত্য সে কাউকে বোঝাতে পারছে না। টিয়া যাই বলুক, তার হৃদয়ে শুধু ওরই মুখ, তাহলে তার মনের কৌমার্য নেই। সেক্ষেত্রে এই মন অন্য কাউকে দেয়া মানে অসৎ হওয়া। যতদিন না তার হৃদয় থেকে টিয়ার মুখ মুছে না যায়, ততদিন সে কাউকে হৃদয়ে গ্রহণ করতে পারবে না। তার আবেগকে কেড়ে নিতে সে কিছুতেই দেবে না। হঠাৎই কবিতার লাইন মাথায় এসে গেল সত্যচরণের। কাগজ খুঁজল সে। চোখের সামনে কোনো কাগজ নেই, না থাক। মনে মনে লাইন ভাবল সত্যচরণ। তুমি ডানা মেলতেই এই বুক সবুজে ছেয়ে যায়। পরের লাইনটা মাথায় আসছিল না। সন্ধেবেলায় নাগেশ্বররা এলো। কাল বউ ভাত। ম্যারাপ বাঁধা হয়ে গেছে বাড়ির সামনে। ঠাকুররা রান্নার আয়োজন করছে, যদিও মূল রান্না শুরু হবে কাল সকাল থেকে। ডুডুয়ায় বউ ভাত মানে দুপুরের খাওয়া। বেলা 11:30 থেকেই অতিথিরা এসে যাবেন। গোরক্ষ রান্নার তদারকিতে ছিল, নাগেশ্বর আপ্যায়নে। একটু হালকা হলে ওরা সতীশ রায়ের সঙ্গে দেখা করতে এসে দেখল ডুডুয়ার কয়েকজন বয়স্ক মানুষ ওর সঙ্গে কথা বলছেন। সতীশ রায় জিজ্ঞাসা করলেন, কিছু বলবে?
আজ কি সন্ধ্যের পর বেরোবেন? কোথায়? গাড়ি নিয়ে। না। ঠিক আছে। গোরক্ষরা সরে গেল। নাগেশ্বর বলল, আজ কাল রাত্রি, কাল ফুলশয্যা, গতকাল বিয়ে গেল, পরপর 3 রাত্রি উপোস। বড়বাবুরও কষ্ট হচ্ছে, কিন্তু লোক লজ্জা বলে একটা কথা তো আছে। তাহলে ধরে নিয়ে এটা আমাদের পরীক্ষা। তাছাড়া উপায় নেই। লোকজন চলে এলে নিজের ঘরে এসে হরিপদকে ডাকলেন সতীশ রায়। হরিপদ এলে জিজ্ঞাসা করলেন, বৌমা কি করছে এখন? আগে বসে আছে। একা? হ্যাঁ। সে কোথায়? তার ঘরে। বৌমাকে এখানে আসতে বলো। হরিপদ চলে গেল। একটু পরেই প্রতিমা ঘরে এলো। এখন তার 8 পৌরের সাজ। বলল, আমাকে ডেকেছেন? হ্যাঁ, বসো। খুব মন খারাপ করছে নিশ্চয়ই। মেয়েদের এটা সইতেই হয়। তবে কদিন বাদেই তো মায়ের কাছে যাবে। আগামীকালও তাদের সঙ্গে দেখা হবে তোমার। বেশি দূরের পথ তো নয়, গাড়ি আছে, যখন দেখতে ইচ্ছা করবে চলে যাবে। ঠিক আছে। তোমার সঙ্গে খোকার কথা হয়েছে? কি কথা? মানে এমনি কথাবার্তা? না। কি লজ্জায় ফেলে দিয়েছিল বলো তো? শুধু আমাকে নয়, তোমাকেও। অতএব একটা ছেলে যে এমন কাণ্ডজ্ঞানহীন হবে ভাবতেই পারিনি। আপনি এ নিয়ে ভাববেন না। সতীশ রায় বৌমার দিকে তাকালেন। এই মেয়ে বুদ্ধিমতী। জিজ্ঞাসা করলেন, তোমাকে দেখতে গিয়ে শুধু একটি প্রশ্ন করেছিলাম, 5টা গালাগালি শুনতে চেয়েছিলাম। তোমার মনে হয়নি কেন এরকম উদ্ভট প্রশ্ন করেছিলাম? আপনি বোধহয় আমাকে যাচাই করতে চেয়েছিলেন। বিশ্বাস করুন, বিয়ের পিড়িতে বসা স্তক ওই 5টা, না 6টা গালাগালি কেবলই মনে আসছিল। কতক্ষণ? এই বাড়িতে ঢোকা পর্যন্ত। তারপর? তারপর আর আসছে না। তোমার সঙ্গে সে কথা বলেছে তো? একটাও না। এই যে এতক্ষণ গাড়িতে পাশে বসে এলো, যেন কোনো সার ছিল না। আমিও তাই একটাও কথা বলিনি। না মা, তুমি কথা না বললেও খুশি হবে, নিজের মতো থাকতে পারবে। তুমি তাই কথা বলবে। মাটির কলসির ঘষা লেগে পাথরক হয়ে যায়, ও তো মানুষ। তুমি ঠিক পারবে ওকে সচল করতে। যাও, বিশ্রাম নাও। এ বাড়িতে কোনো অসুবিধা হলেই আমাকে নিঃসংকোচে জানাবে। প্রতিমা উঠে দাঁড়ালো। 1 পা দরজার দিকে এগিয়ে থেমে গেল। তারপর সবিনয়ে বলল, শ্বশুর বাবা। শ্বশুর বাবা? আমার তো বাবা ছিল, বাবা বললে তার কথা মনে পড়ে, তাই। ঠিক আছে, শ্বশুর বাবাই বলবে। হ্যাঁ, বলো। আমি এ বাড়িতে আসায় আপনি... কি নিঃসংকোচে বলো। না, হরিপদ তো বলছিলেন আপনি রোজ বন্ধুদের সঙ্গে নিয়ম করে আহ্নিক করেন এই সময়। আমি আসায় সেটা বন্ধ করেছেন। ও, হরিপদ এ কথা তোমাকে বলেছে? দেখেছ, হতভাগা ঠিক নালিশের জায়গা পেয়ে গেছে। আসলে সারাদিনের পরে একটু গল্প গুজব, সেই সঙ্গে 2 পাত্র খেলে রাতের ঘুমটা ভালো আসে। আমি কখনোই সীমা অতিক্রম করি না। হরিপদ নিশ্চয়ই বলেছে আমি কখন রাতের খাওয়া খাই। হ্যাঁ, আপনি যেমন ছিলেন তেমন থাকলেই আমার ভালো লাগবে। বেশ তো, আজ আমার খাওয়ার সময় হয়ে গিয়েছে, খিদেও পেয়েছে। বউ ভাত চুকে যাক, তারপর দেখা যাবে। সকাল থেকে খুব ধকল গেল। প্রথমে বউকে নিয়ে আত্মীয় স্বজন ঘনিষ্ঠদের ভাত পরিবেশন করানো হলো। সত্যচরণকেও সেই পংক্তিতে বসতে হলো। এলোকে সে লক্ষ্য করল, সত্যচরণের পাতে প্রতিমা বেশি বেশি ভাত তরকারি ঢেলে দিল। তারপরে সতীশ রায় বললেন, এবার ওকে রেহাই দাও, আর কষ্ট করতে হবে না। সত্যচরণের পক্ষে ওই পরিমাণ ভাত খাওয়া অসম্ভব। তাই খাওয়া শেষ হলে সবাই যখন উঠে যাচ্ছে,
তখন সতীশ রায়ের নজর গেল ছেলের পাতের দিকে। ও কি, তুমি অত ভাত ফেলে রেখেছ? না খেতে পারলে দেওয়ার সময় আপত্তি করনি কেন? অদ্ভুত। এলোকেশী সাজিয়ে দিল। বেনারসি, চন্দন এবং ফুলের মালায় প্রতিমাকে জীবন্ত মনে হচ্ছিল। ফুলসজ্জার ঘর ফুল দিয়ে ভরিয়ে রাখা হয়েছে সন্ধে থেকেই। সাধারণত কনে আগে ঘরে ঢোকে, বর তারপরে। কিন্তু খাওয়া দাওয়ার পরে সত্যচরণ আগেই ঘরে ঢুকে বসে আছে। প্রতিমাকে নিয়ে সেই ঘরে গিয়ে এলোকেশী বলল, তোমার বউকে দিয়ে গেলাম, সারা জীবন যত্নে রাখবে, ভেতরের ছিটকিনি তুলে দাও। চেয়ারে বসেছিল সত্যচরণ, মুখ নিচু করে। প্রতিমা তার দিকে তাকালো, তারপর ধীরে ধীরে খাটের এক প্রান্তে গিয়ে বসল। তুমি কি রাগ করেছ? না। কাকা চিনতে না পেরে ভয় পেয়ে তোমাকে শাস্তি দিয়েছিল। সত্যচরণ কথা বলল না। তুমি কি আমার সঙ্গে কথা বলবে না? কথা বলতেই তো গিয়েছিলাম, সুযোগই পেলাম না। এখন বলো, আমি মন দিয়ে শুনব। প্রতিমা হাসল শব্দ করে। হাসির কথা নয়। বেশ, তাহলে হাসবো না। তুমি কিভাবে নেবে জানি না, সবাই আমাকে ভুল বোঝে, তুমিও নিশ্চয়ই তাই বুঝবে। কিন্তু এই অন্যায় আমি করতে চাইনি, আমাকে জোর করে করানো হয়েছে প্রতি মুহূর্তে, তাই আমি জ্বলে পুড়ে মরছি। কি অন্যায়? আমি অসৎ হয়ে গেলাম। কিরকম? আমার এই মনের কৌমার্য অনেকদিন আগে চলে গেছে। এই অবস্থায় তোমাকে বিয়ে করা মানে অসৎ হওয়া। মনের কৌমার্য? তার মানে? মানে আমার মন আর আমার নেই। কোথায় গেছে? একজন আমার মন জয় করে নিয়েছে, আমার কিছু করার ছিল না। সে কোথায় থাকে? এখানেই, এই ডুডুয়ায়। তাকে বিয়ে করলে না কেন? কি করে করব? তার আগেই তো ওর বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে গেল, তোমরা মেনে নিলে? না মেনে কি করব? ওর সঙ্গে তো কথাই হয়নি আমার। কথা হয়নি? তোমাদের আলাপ ছিল না? না, আমি ওকে দেখেছি, দেখে মন দিয়ে দিয়েছি। ও আমাকে তো দেখেনি, কথা বলাও হয়নি। এতদিন পরে ও যখন বিধবা হয়ে বাপের বাড়িতে ফিরে এলো, তখন কথা বললাম। বিয়ে হলো, বিধবাও হয়ে গেল? একেই বলে দুর্ভাগ্য। কি কথা হলো? সান্ত্বনা দিতে গিয়েছিলাম, তা আমার সঙ্গে ভালোভাবে কথাই বলল না। না বলুক, কিন্তু আমি যে কি করি। তোমার সমস্যা নিয়ে এখন থেকে তুমি একা ভাববে না, আমিও ভাবব। তুমিও ভাববে? নিশ্চয়ই। আমি তোমার সহধর্মিনী, তোমার পাশে দাঁড়ানো যে আমার ধর্ম। কটা দিন যাক, আমি গিয়ে ওর সঙ্গে দেখা করব। তুমি? হ্যাঁ। আচ্ছা, ওর নাম কি? পাখি। কি মিষ্টি নাম। তোমার রাগ হচ্ছে না? ও মা, রাগ হবে কেন? আমার মনের কৌমার্য নেই শুনেও রাগ হচ্ছে না? যা গেছে তা নিয়ে ভেবে কি লাভ? আমার দিদিমা তো শিব পুজো করে, নারায়ণ পুজো করে, কালী পুজো করে, লক্ষ্মী পুজো করে। এক এক পুজোর সময় এক এক মন্ত্র পড়ে। একটা মনে অতগুলো দেবদেবীর জায়গা দেওয়া কি অসৎ ব্যাপার নয়? তা পাখিকে দেখার আগে আর কাউকে দেখে মন দিতে ইচ্ছে করেনি? না, এখানকার অন্য মেয়েরা কেমন যেন বন বন দেখতে। ও মাই, কি কথা? বোন বোন মানে কিরকম? মানে দেখলে মনে আবেগ আসে না। ও, আমাকে দেখে কি মনে হয়? ভালো। শোনো, আমার ঘুম পেয়েছে। ও ও মানে আমি শুয়ে পড়ছি, তুমি ঘুমোবে না? এসো, শুয়ে পড়ো। দ্বিতীয় বালিশটাকে বেশ কিছুটা দূরে সরিয়ে দিয়ে বলল, ওইখানে ঘুমোবে। ঘুমের ঘরে আমি পা ছুরি, কাছে থাকলে তোমাকে লাথি মেরে বসবো। এসো। সত্যচরণ উঠল, জামা খুলতে গিয়েও খুলল না। সন্তর্পণে অনেকটা দূরত্ব রেখে শুয়ে পড়ল সে। ওদের দুজনের মাঝখানে একটা লম্বা পাশ বালিশ। প্রতিমা বালিশে মাথা রেখে বলল,
তুমি চিন্তা করো না, আমি পাখির সঙ্গে দেখা করে সব বুঝিয়ে বলবো। তুমি পাখির সঙ্গে দেখা করবে? যাকে দেখে তোমার মনের কৌমার্য চলে গেছে তাকে দেখতে যে খুব ইচ্ছে করছে। নিশ্চয়ই আমার চেয়ে খুব সুন্দরী, এখন বুঝতে পারছি। কি বুঝতে পারছো? ওই যে কথা আছে না, অতি বড় সুন্দরী না পায় বর, তাই বেচারা বিধবা হলো। ভাগ্যিস তোমার সঙ্গে ওর আগে কথাবার্তা হয়নি। তার মানে? তার মানে বুঝতে পারছো না? তোমার সঙ্গে ওর বিয়ে হলেও তো ওকে বিধবা হতে হতো। একমাত্র ছেলে মরে গেলে শ্বশুর বাবা তো পাগল হয়ে যেতেন, মতির মাও আত্মহত্যা করত, এই বাড়িটা পোড়ো বাড়ি হয়ে যেত। ভেবে দেখো, তুমি এখন পৃথিবীতে নেই, তোমার কেমন লাগছে? সত্যচরণ কোনো কথা বলতে পারল না। ব্যাপারটা ভাবতেই বুকের ভিতর শিরশির করে উঠল। কথা বলার চেষ্টা করতে মুখ থেকে মিনমিনে আওয়াজ বেরোল। আহ, তুমি এত মেনি মুখো কেন? কথা বলো। তাহলে অন্তত মনের কৌমার্য হারিয়ে বাবার আদেশে এই বিয়েটা তো করতে হতো না, পবিত্র থাকতাম। হেকেই বলে মাকাল। মানে? মাকাল ফুল দেখনি? বাইরে টুকটুকে লাল কি সুন্দর, ভিতরটা জঘন্য। পবিত্র থাকার শ্রাদ্ধ হয়েছে, মরে গেলে সেটা বুঝতে কি করে? তা অবশ্য। ঘুম আসছে না তোমার? না। আলো নিভিয়ে দেব? আমি ঘুমিয়ে পড়লে দিও। কখন তুমি ঘুমাবে তার জন্য আমি জেগে থাকবো? তাহলে দাও। বেড সুইচ টিপে আলো নিভিয়ে দিল প্রতিমা। তারপর খেয়াল হতে অন্ধকারেই বিছানা থেকে নেমে দরজার ছিটকিনি তুলে দিয়ে এলো। বিছানায় শোয়ার পর আবার সত্যচরণের শ্বাস ফেলার শব্দ কানে এলো তার। কি হলো, বুকে কষ্ট হচ্ছে? ঘরে মুভ মলম আছে? আছে, টেবিলের ড্রয়ারে। ওটা বের করে বুকে মালিশ করো, ব্যথা কমে যাবে। না থাক। থাকবে কেন? ব্যথা হচ্ছে বলছো। এ ব্যথা সে ব্যথা নয়, মরে গেছি ভাবলেই বুকের ভেতরটা টাটিয়ে উঠছে। এদিকে এসো। হ্যাঁ? আমি মেয়ে মানুষ হয়ে বলছি এদিকে এসো, আর তুমি বলছো হ্যাঁ? পাশ বালিশ আছে যে, এটা কোথায় রাখবো? ঢ্যাম না। সে কি? ঠিক বলেছি। শ্বশুর বাবা কেন আমাকে মাত্র একটা প্রশ্ন করেছিলেন তা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি। চাদরের বালিশ নিয়ে নিচে নেমে মেঝের উপর শুয়ে পড়ো, আমাকে আর জ্বালিও না, এবার সত্যি ঘুম পাচ্ছে। মেঝেতে শুলে মাটি থেকে চুঁইয়ে উঠে আসা ঠান্ডা বুকে বসে যাবে, নিমোনিয়া হবে। নিমোনিয়া হওয়ায় তাদের স্কুলের একটা ছেলে মারা গিয়েছিল, সেও মরে যেতে পারে। মরে গেলে তো প্রতিমা বিধবা হবে, তখন ওর অবস্থা হবে পাখির মতন। জেনে শুনে কাউকে বিধবা করা তো মহাপাপ। চুপচাপ বসে থাকলো সত্যচরণ। একটু পর মৃদু ঢুলুনি এলো। এতক্ষণে প্রতিমা গভীর ঘুমে তলিয়ে গেছে। একসময় পাশপালিশটাকে নিয়ে উল্টো দিকে মুখ ফিরিয়ে শুল। আর বসে থাকতে পারছিল না সত্যচরণ। প্রতিমা যখন ওই রকম গভীর ঘুমে তলিয়ে গিয়েছে, তখন নিশ্চয়ই টের পাবে না সে নিচে নেমে শুয়েছে কিনা। পায়ের দিকে বালিশ রেখে পা গুটিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল সে। শোয়া মাত্র ঘুম চাকিয়ে বসল তার উপর। কতক্ষণ পরে জানা নেই, চাপা আর্তনাদ করে সত্যচরণ হুড়মুড়িয়ে উঠে বসল। তার বুকের ওপর আঘাতটা লেগেছে। প্রতিমার পা পেনাল্টি কিক করেছে তার বুকের ওপর, টাটিয়ে যাচ্ছে পাঁচটা। সেই চিৎকারে ঘুম ভেঙে গেল প্রতিমার। কে হলো? তুমি তুমি আমার বুকে লাথি মেরেছ। তুমি নিচে নেমে শোওনি? না, নিমোনিয়ার ভয়ে এদিকে গুটিয়ে শুয়েছিলাম। তোমাকে তখন বলেছিলাম ঘুমের ঘোরে আমি পা ছুঁড়ি, সেটা তোমার কানে ঢোকেনি? মনে ছিল না। ওঠো, উঠে দাঁড়াও। হ্যাঁ, সোজা হয়ে দাঁড়াও। অতএব বুকে হাত চেপে সত্যচরণ উঠে সোজা হয়ে দাঁড়ালো। প্রতিমা নীল ডাউন হয়ে বসে তার দুই পায়ে হাত ছোঁয়ালো। স্বামীর গায়ে পা লাগলে পাপ হয়।
তারপর সেই হাত বুকে মাথায় ছোঁয়াল। থরথর করে কাঁপছিল সত্যচরণ। জীবনেই প্রথম কেউ তাকে প্রণাম করল। কি হলো, এখনো বুকে ব্যথা লাগছে? না না, ব্যথা একটুও নেই। আর মনে হচ্ছে আমি অপবিত্র নই, মনের কৌমার্য চলে যায়নি। তাহলে এই খাটে আমার পাশে শুয়ে পড়ো। বালিশে মাথা রেখে নিঃশব্দে হেসে উঠল সে। মনে মনে বলল, ঢ্যাম না। এখানেই শেষ হল সমরেশ মজুমদারের লেখা তনু অতনু সংবাদ। উপন্যাসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।